সংস্কার কমিশনের আশায় না থেকে স্বপ্রণোদিত হয়ে কাজ করেছে মন্ত্রণালয়গুলো, দাবি প্রেস সচিবের। শেখ হাসিনার আমলে পাচারকৃত অর্থ উদ্ধারে তৎপর সরকার। ঘণ্টাখানেক পরই ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, দীর্ঘদিনের অপসংস্কৃতি দূরীকরণে ছাত্রদলের প্রতিশ্রুতি। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার বিচার শুরু, রাজসাক্ষী হতে চান এসআই আফজালুল। গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে সাইদির মামলার সেই সুখরঞ্জন বালি। আমি সাইদি সাহেবের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার ওই অভিযোগে আমাকে বন্দি অপহরণ করছে, সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দিতে নিয়ে আসছি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সংস্কার কমিশনের আশায় বসে না থেকে স্বপ্রণোদিত হয়ে কাজ করেছে প্রতিটি মন্ত্রণালয়, একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকের ব্যাপারে হয় এই ব্রিফিং। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ের কার্যালয়ে হয় বৈঠক, যেখানে সরকারের নীতি নির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিতে 25 আগস্ট কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া 40,000 কোটি টাকা ফেরত আনা হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা কাজ করছে। এনবিআরের 2 উইংয়ে সচিব পদে যোগ্যতা ও সততার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলেও জানান প্রেস সচিব। সংস্কার শুধুমাত্র কমিশনগুলো যে 10টা করেছে, 10টা কমিশনের যে সংস্কার, এটাই আমরা বাস্তবায়ন করছি না। এছাড়াও প্রত্যেকটা মিনিস্ট্রি এই আমাদের গভর্নমেন্টের দায়িত্ব গ্রহণ করার পরের থেকে তারা সবাই স্বপ্রণোদিত হয়ে এবং নিজেরা আইডেন্টিফাই করে অনেকগুলো কাজ করেছেন। ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যাচাই বাছাই শেষে বিকেলেই প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। চলছে তথ্য যাচাই বাছাইয়ের কাজ। ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 28টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন 509 জন, আর হল সংসদে 13টি পদের বিপরীতে জমা পড়েছে 1109 জনের প্রার্থিতা। 25 আগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন, তবে শেষ পর্যন্ত কেবল একটি পদেই প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন। বাকি মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে, অন্যথায় সবকটি বাতিল বলে গণ্য হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 26 আগস্ট। গণঅভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানো এবং একজনকে গুলি ছুড়ে হত্যার ঘটনায় করা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। দোষ স্বীকারের পর রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন এসআই আফজালুল হক। এদিকে দেলোয়ার হোসেন সাইদির মামলার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালি অপহরণ, নির্যাতন ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ট্রাইব্যুনালে। ভ্যানে লাশের ওপর তোলা হচ্ছে লাশ, এরপর পুড়িয়ে দেওয়া হয় আগুনে। এই নৃশংসতা 2024 সালের 5 আগস্টে 5 জনকে গুলি করে হত্যা ও গুলিতে আহত একজনকে এভাবেই পুড়িয়ে দেওয়া হয়। 6 জনকে পুড়িয়ে দেওয়া ও 4 আগস্ট একজনকে গুলি করে হত্যা সহ 7 জনকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনালের দায়ের করা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলায় মোট আসামি 16 জনের মধ্যে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ পলাতক 8 জন। মামলায় মোট আসামি 16 জনের মধ্যে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 8 জন পলাতক। এদিন গ্রেপ্তার 8 জনকে তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়।
এ সময় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেন পুলিশ সদস্য আফজালুল হক। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য কোনো প্রস্তাবও দেইনি। প্রসিকিউশন চায়ও না যেখানে কোনো অ্যাপ্রুভার হোক, কিন্তু কোনো ব্যক্তি কোনো আসামি যদি আদালতে এসে বলে যে আমার বিরুদ্ধে যা অভিযোগ আনয়ন করা হয়েছে আমি তা স্বীকার করছি, এইটা আসামি এবং আদালতের ব্যাপার। এদিকে গুম নির্যাতনের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী। বলেন 2012 সালের 5 নভেম্বর সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আসলে সাদা পোশাকধারী পুলিশ মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে গুম করে রাখে 2 মাস 17 দিন। পরে সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। ভারতে 5 বছর জেলে ছিলেন তিনি। আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি। কিছু সময় পরে একটা আলো পাইছি, ওখানে ছিলাম আমি 3 মাসের করে আমি 13 দিন মানে কম ছিল। অভিযোগে শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও হায়দার আলী সহ 32 জনের নাম উল্লেখ করা হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন বারবার তাকে চাপ দিচ্ছিল, কিন্তু উনি টর্চারিং করেছে। কিন্তু টর্চার করা সত্ত্বেও উনি যেহেতু রাজি হচ্ছিলেন না, সেহেতু তাকে আর সাক্ষী হিসেবে উপস্থাপন করেনি। টাকার অফার দিয়েছিল, সেটা তো উনি রাজি হন। তাকে গোপন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল, সেটা তিনি অভিযোগ করেছেন। তাকে পরবর্তীতে পুশব্যাক করে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারতীয় সীমান্তরক্ষীর কাছে তুলে দিয়েছিল, সেটাও তিনি অভিযোগ করেছেন এবং সেখানে তিনি বন্দী ছিলেন, সেটা রেকর্ডপত্র আছে, সেগুলো তিনি উল্লেখ করেছেন। সুতরাং তার অভিযোগের ভিত্তিতে আইনগত যা যা ব্যবস্থা নেওয়া দরকার তদন্ত সংস্থার রিপোর্টের প্রাপ্তি সাপেক্ষে আমরা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া 5 আগস্ট চানখারপুলে 6 আন্দোলনকারীকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল 1-এ চলা মামলায় চতুর্থ দিনের মতো সাক্ষ্য নেওয়া হচ্ছে আরও 2 জনের। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষ। আগামী 4 সেপ্টেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের খালাসের রায় বহাল থাকবে আপিলেও। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে এই শুনানি শুরু হয়। মামলায় তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শেখ হাসিনা এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিলেন। প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে থলের বিড়াল বেরিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ তোলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তারেক রহমানকে এই মামলায় জড়ানো হয়েছে। এর আগে 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে, প্রতিহিংসা বশবর্তী হয়ে শেখ হাসিনার ইচ্ছায় এই মামলায় জড়িত করা হয়েছে। মহামান্য হাইকোর্ট বিভাগ তাকে খালাস দিয়েছেন। আমরা প্রত্যাশা করছি ন্যায় বিচার পাবো এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশন জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য আসামিদেরকে খালাস দিবেন। অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথাকথিত কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা 15 আগস্টে শোক জানিয়েছেন। এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বস্তুগত প্রাপ্তির লোভে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। দুপুরে তেজগাঁওয়ে প্রামাণ্য চলচ্চিত্র 36 জুলাইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে এই মন্তব্য করেন রিজভী। জুলাই বিপ্লবকে মহাকাব্যিক ঘটনা এবং নিহত, আহত, অংশগ্রহণকারী সকলেই ঐতিহাসিক চরিত্র বলে মন্তব্য করেন রিজভী আহমেদ। অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, এমন একটা বাংলাদেশ দেখতে চাই, রাষ্ট্র ও আইন শৃঙ্খলা বাহিনী যেন কখনো জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়। তথাকথিত কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনয় শিল্পী, তারপরে আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সংস্কৃতির চর্চার সাথে, শিল্পের চর্চার সাথে যারা থাকে, এরা বোধহয় তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে। কারণ আজকেই পড়লাম এদের অনেককেই রানওয়ের পাশে, যেটা একেবারেই বেআইনি, সেখানে তাদেরকে প্লট দেওয়া হয়েছে। অর্থাৎ বস্তুগত স্বার্থের লোভে
এরা নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করেছেন, ফ্যাসিবাদের পক্ষে তারা থেকেছেন। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা রয়েছে। এই বিষয়ে দফায় দফায় বৈঠক করছেন নির্বাচন কমিশনাররা। বিস্তারিত জেনে নিতে চাই, কমিশন থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, রোডম্যাপ ঘোষণার বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? কমিশনের সবশেষ কি কার্যক্রম সেই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই তানভীর আপনার কাছ থেকে। বৈঠকে মূলত যে নির্বাচন কমিশনের যে 4 কমিশনার রয়েছেন তারা সেই বৈঠকে আছেন এবং একই সাথে সেই কমিশনারদের সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনের উচ্চপদস্থ যেসব কর্মকর্তারা, তারাও কিন্তু সেই বৈঠকে আছেন এবং সেখানে হচ্ছে সামনের যে জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের বিভিন্ন কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে কিন্তু এই বৈঠকটি হচ্ছে। একই সাথে এই সপ্তাহে যেহেতু একটি কথা ছিল, এর আগে ইসি সচিবও জানিয়েছিলেন, পরবর্তীতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে যেটি জানানো হয়েছিল যে এই সপ্তাহের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ আসতে পারে। এই যে রোডম্যাপটির ব্যাপারেও কিন্তু এই বৈঠকে আলোচনা হচ্ছে এবং রোডম্যাপটি চূড়ান্ত করার জন্য কিন্তু আজকের এই বৈঠক হচ্ছে। তবে একই সাথে এখানে হচ্ছে আরও একটি বৈঠক চলমান, সেটি প্রধান নির্বাচন কমিশনারের সাথে জামাতের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়েছে এবং জামাতের একটি প্রতিনিধি দল এসে 3:40 দিকে তারা নির্বাচন কমিশনে এসে প্রবেশ করেন এবং তারপর তারা প্রধান নির্বাচন কমিশনের রুমে এসে তারা প্রবেশ করেন এবং সেখানে তারা বৈঠকে বসেন সিইসির সঙ্গে এবং সেখানে তাদের যে নির্বাচন নিয়ে তাদের বিভিন্ন যে দাবি দেওয়া আছে এবং এর আগেও প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে এই ঐকমত্য কমিশনের বৈঠকগুলোর পর আসলে তিনি প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসতে চান এবং নির্বাচন নিয়ে তাদের সাথে কথা বলতে চান, তাদের যে মতামতগুলো রয়েছে, তাদের যে সকল দাবি দেওয়াগুলো রয়েছে, তাদের কি চাপ হয় সে সম্পর্কে তিনি জানতে চান। এরপর এই বৈঠকগুলো শেষ হওয়ার পর পরবর্তীতে বিস্তারিত জানালে তখন আমরা জানতে পারবো যে দুটি বৈঠক নিশ্চয়ই আপনার মাধ্যমে সেই তথ্যগুলো জানাতে পারবো দর্শকদের। ধন্যবাদ তানভীর আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম, গেস্টরুম কালচার চিরতরে দূর করা হবে। শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানেও দেয়া হবে গুরুত্ব। এসব প্রতিশ্রুতি দিয়েছেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঢাবি থেকে সম্পূর্ণরূপে দূর করা হবে রাজনৈতিক অপসংস্কৃতি। একটা মানসিক প্রশান্তি দিয়ে যেন সে বিশ্ববিদ্যালয়ে বসবাস করতে পারে, তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে, সেটার জন্য আবাসন ব্যবস্থার যে একটা সমস্যা, সেটা পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য আমাদের হচ্ছে যে কিভাবে বলবো, এটা পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য সবচাইতে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই দিকটা। ডাকসু নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে প্যানেল ঘোষণা করছেন উমামা ফাতেমা। আমরা এই মুহূর্তে সেখানে চলে যাচ্ছি সরাসরি। ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতন, নিপীড়ন, ন্যাশনাল লেভেলে হাসিনার যে একটা স্বৈরাচারী ব্যবস্থা, প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু আমরা 6 বছর ধরে ফাইট করে যাই। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমি কিছু প্রশ্নে দ্বিমত পোষণ করে আমি আমার ছাত্র সংগঠন থেকে অব্যাহতি নিই এবং তৎকালীন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, সে অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করি। কিন্তু দুঃখজনক হোক বা যাই হোক, এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা সবাই ওই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল বলেই ওই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করেছিলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে আমি আসীন ছিলাম এবং আমি প্রতি মুহূর্তে এই বাংলাদেশের আকাঙ্ক্ষা, বাংলাদেশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বাংলাদেশের জনগণের চাওয়া, সেটা টক শো হোক, মিডিয়া হোক, বা সেটা সভা সেমিনার হোক বা রাজপথ হোক, প্রতিটা জায়গাতে আমি বলে যাওয়ার চেষ্টা করেছি। এবং যখন আমি দেখেছি যে আসলে সম্ভব হচ্ছে না, 5 আগস্ট পরবর্তীতে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি সেটা নানানভাবে আসলে পকেটভুক্ত হচ্ছে, তখন আমি আসলে থাকতে পারিনি। আমি এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসি এবং পুনরায় আমি যে একটা জার্নির মধ্যে ছিলাম, যে সংগ্রামের মধ্যে ছিলাম, আজকে সেই 5 আগস্ট পরবর্তী সময়ে আজকে 1 বছর পর আমি একই সংগ্রামের মধ্যেই আছি। এটাই প্রমাণ করে যে বাংলাদেশকে এখনো অনেক অনেক দূর হাঁটতে হবে। এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আশা করেছিলাম, সেই আকাঙ্ক্ষিত পরিবর্তন এখনো পর্যন্ত আমরা পাইনি। এই পরিবর্তনের দিকে এই ক্যাম্পাসকে, এই দেশকে আমাদের নিয়ে যেতে হবে এবং সেটা সূচনা হতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন থেকে।
লিবিয়া থেকে দেশে ফিরে আনা হয়েছে 175 বাংলাদেশিকে। ভোরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় তাদের ফেরানো হলো। আর্থিক সচ্ছলতার আশায় ইউরোপের দেশ ইতালির উদ্দেশ্যে মাতৃভূমি ছেড়েছিলেন এদের সবাই, কিন্তু দালাল চক্রের মাধ্যমে অবৈধ পথ পাড়ি দিতে গিয়ে ভাগ্য সহায় হয়নি তাদের। ঠিকানা হয় লিবিয়ার কারাগার। প্রায় 1 মাস জেল খেটে এদের পাঠানো হয়েছিল ডিটেনশনে। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় বৃহস্পতিবার এমন 175 জনকে ফেরত পাঠানো হয় দেশে। ভোর 6টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী বিমান। ভাইবেরা যারা আছে আরও তারা পৌঁছাইছে অনেকভাবে, তাদের দেখায় আমাদেরও আগ্রহ জাগে যে আমরাও যাই। টাকা টোকা নিয়ে আবার মাফিয়ার দ্বারে রাস্তার মধ্যে দিচ্ছে চাইরা, মোবাইল পাসপোর্ট সব নিয়ে গেছে। ধরা খাওয়ার পরে হয় যদি আবার হইয়া যাইতাম তাহলে তো আবার ভালো হইতো, কিন্তু হইতে পারি না, কারণ আমরা মনে করেন যে জীবনটা নষ্ট হয়ে গেল। দালাল চক্রের মাধ্যমে প্রথমে শ্রীলঙ্কা, পরে দুবাই বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ হয়ে লিবিয়া, সেখান থেকে সমুদ্রপথে ইতালি পাড়ি দেওয়ার আগে অমানুষিক নির্যাতন চালিয়ে আদায় করা হয় 7 থেকে 14 লাখ টাকা পর্যন্ত। যদি আপনার গেমে ধরা খায় তখন আইসা বেচাকিনি করার পরে গ্রামে দেশে বাড়িতে ফোন দেয়, বাবা মাকে ফোন দেয়, টাকার জন্য অত্যাচার করে, না দিলে মারধর করে। 4 দেয়ালের ভিতরে আমাদের একটা রুমে সবসময় আটকা রাখা হয়, অনেক সময় বের করে আমাদেরকে ভিতরে অনেক হেনস্থা করা হয়। 2 জন লোক ছিল গাম্বুদা জেলে, তাদের এত খারাপ অবস্থা করছে, পিঠে চামড়া বেঁধে উঠে গেছে, আমরা দেখছি। এলাকাভিত্তিক বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে ইতালির উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন তারা, যার মূল হোতা সাখাওয়াত নামের এই ব্যক্তি। অভিবাসন সংস্থা ব্রেকের সহায়তায় তাকেও গ্রেফতার করে দেশে পাঠায় লিবিয়া পুলিশ। যে সাখাওয়াতকে এয়ারপোর্ট থেকে যে গ্রেফতার দেখানো হয়েছে এবং তার যে আরও কিছু ভিকটিম আছে যারা তার মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছে, তারাও ইতিমধ্যে ঢাকায় আছে, তারাও নতুন কিছু মামলা করার জন্য পরিকল্পনা করছে। লিবিয়ার বেনগাজি গানফুদা ডিটেনশন সেন্টারে আরও শতাধিক বাংলাদেশি আটক রয়েছে বলছেন দেশে ফেরা শ্রমিকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।